আশা করি আপনারা সকলেই কুশল মঙ্গলে আছেন। আমি আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, সর্ববিদ্যা বিশারদের বউ। বিয়ের রাত্রেই নিবারণ ডান দিকের স্ত্রীকে বাঁ দিকে চালান করে দিয়েছিল। তুমি এপাশে এসে শোও কেমন? এই তার প্রথম প্রেমালাপ। সুকুমারী একটু ভীরু আর আবেগপ্রবণ মেয়ে। তার আশঙ্কা আর আশা দুইই ছিল অন্য রকমের। ব্যাপারটা সে বুঝে উঠতে পারেনি, কিন্তু কারণ জানবার চেষ্টাও করেনি। কে জানে, ডান দিকের কোনো অঙ্গ প্রত্যঙ্গে হয়তো ব্যথা ট্যাথা হয়েছে মানুষটার। ডান দিকে পাশ ফিরে শুয়ে বউয়ের সঙ্গে আলাপ করতে কষ্ট হবে, এই রকম একটা অনুমান করে সে নীরবে স্বামীর সঙ্গে শয্যায় স্থান পরিবর্তন করেছিল। সুকুমারী কোনো প্রশ্ন করল না দেখে নিবারণ নিজেই কারণটা ব্যাখ্যা করে তাকে বুঝিয়ে দিয়েছিল। স্ত্রীকে বাঁ দিকে শুতে হয়, তাই নিয়ম। পরে এ নিয়ম মেনে চলো বা না চলো তাতে অবশ্য কিছু এসে যায় না, কিন্তু বিয়ের রাত্রি তখন প্রায় 3টে বাজে। এত রাত্রে এরকম একটা তামাশার মধ্যে কি কেউ বউয়ের সঙ্গে প্রেমালাপ আরম্ভ করে? যারা আড়ি পেতেছে তারা শুনলে কি ভাববে? সুকুমারী ভীরু বটে, কিন্তু ভাব প্রবণতার জোরে ভীরুতাকে জয় করে একটু রেগেই গিয়েছিল। আর কিছু মাথায় আসুক না আসুক, সোজাসুজি নাম জিজ্ঞাসা করে কথা আরম্ভ করলেই হতো। নিবারণের বোধহয় ধারণা হয়েছিল কথা আরম্ভ করা মাত্র বউয়ের সঙ্গে ভাব জমে উঠেছে। প্রকাণ্ড একটা হাই তুলে অন্তরঙ্গ স্বামীর মতো সে বলেছিল, কত যে ভুল হয়েছে বিয়েতে বলবার নয়। মন্ত্রতন্ত্র থেকে আরম্ভ করে স্ত্রী আচার পর্যন্ত। নতুন জামাই বলে চুপ করেছিলাম, কিন্তু এমন অস্বস্তি লাগছিল মাঝে মাঝে। শুনতে শুনতে সুকুমারীর সর্বাঙ্গ অবশ হয়ে এসেছিল। কি সর্বনাশ! শেষ পর্যন্ত তবে কি একটা পাগলের সঙ্গে তার বিবাহ হয়েছে? একটু পরে অবশ্য জানা গিয়েছিল ঠিক পাগল নয় নিবারণ, সম্ভবত তামাশাই করছিল। তুমি যে কথা বলছো না, ও সাধাসাধি করিনি বলে এতক্ষণ পরে নিবারণ আবার গোড়া থেকে বউয়ের সঙ্গে ভাব করবার চেষ্টা আরম্ভ করেছিল। সুকুমারীর বন্ধুদের শোনা বিবরণের সঙ্গে যার অনেক মিল, বেশ মিষ্টি লেগেছিল নিবারণকে সুকুমারীর তখন। ভোর পর্যন্ত সামান্য সময়টুকুর মধ্যে অনেকবার রোমাঞ্চ হয়ে সর্বাঙ্গ তার অবশ হয়ে এসেছিল, প্রথমবারের চেয়ে ভিন্ন কারণে। কয়েকটা দিন কাটতে না কাটতে সুকুমারী বুঝতে পারল বিয়ের রাত্রে বাঁ দিকে তাকে শুইয়ে আর মন্ত্রতন্ত্র এবং স্ত্রী আচারের ভুল দেখিয়ে দেওয়া নিবারণ তার সঙ্গে তামাশা করেনি। তামাশা যে নিবারণ করে না তা নয়, রসকস মানুষটার মধ্যে যথেষ্টই আছে, কিন্তু নিয়ম পালনের সময় আর ভুল ত্রুটি দেখিয়ে দেবার সময় তামাশা করবার পাত্র সে নয়। বিয়ে হয়েছে শীতকালে, তাই মুখে সুকুমারী একটু ক্রিম মাখে, নয়তো এমন টুকটুকে রং তার স্নো ক্রিম পাউডার মাখবার তার দরকার আছে? ক্রিমের কৌটা দেখে নিবারণ একদিন বলে, কি এই ক্রিম মাখছো তুমি? ছি, আর মেখো না। সুকুমারী অবাক, কেন? এই ক্রিমটা ভালো নয়, চামড়া উঠে যায়, তোমায় অন্য ক্রিম এনে দেব। সুকুমারীর দুই বৌদিদি এই ক্রিম মেখে মেখে চামড়া ফাঁটা ঠেকিয়ে রাখে। দুজনের চামড়াই বড় ফাটল প্রবণ। সুকুমারী নিজেও আজ কত বছর এই ক্রিম মাখছে তার ঠিক নেই। সে একটু হেসে বলে, তুমি কি করে জানলে চামড়া ফাটে? নিবারণ রীতিমতো বিরক্ত হয়েছে বুঝতে পেরে সুকুমারীর হাসি পরক্ষণেই মিলিয়ে যায়। নিবারণ গম্ভীর মুখে বলে, আমি জানি, আর মেখো না। এরকম হুকুম কোনো নতুন বউ মানতে পারে? অন্য একটা ক্রিম এনে দিলেও বরং কথা ছিল। বিকালবেলা সুকুমারী মুখে একটু ক্রিম মেখেছে, তারপর কতবার যে আঁচল দিয়ে মুখ মুছেছে তার হিসাব নেই। রাত্রি 8টার সময় বাড়ি ফিরে নিবারণ যেন কি করে টের পেয়ে গেল। ক্রিম মেখেছ যে? নিবারণের মুখ দেখে সুকুমারীর মুখ শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছিল। ঢোক গিলে বলে, এমন চড়চড় করছিল। চড়চড় করবে বলেই তো মাখতে বারণ করেছি। এবার থেকে এই ক্রিম মেখো না, এবার থেকে এই ক্রিমটা মেখো।
পকেট থেকে নিবারণ নতুন ক্রিমটি বের করে দেয়। হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে সুকুমারী হাসবে না কাঁদবে ভেবে পায় না। এই ক্রিম মাখবো? এ কি মেয়েরা মাখে? এ তো বেটা ছেলেদের দাড়ি কামিয়ে মাখবার ক্রিম। নিবারণ জাঁকিয়ে বসে বলে, তাই তো এটা আনলাম। দাড়ি কামিয়ে লোকে ক্রিম মাখে কেন? চামড়া চড়চড় করবে না বলে তো। কামানোর পরে যে ক্রিমটা চড়চড় করে না, এমনি লাগালে তো তোমার আরো বেশি কম চড়চড় করবে। সেদিন থেকে সুকুমারীর ক্রিম মাখা বন্ধ হয়েছে। কেবল মেয়েদের প্রসাধনের বিষয় নয়, নিবারণ জানে না এমন কোনো বিষয় নাই। বিয়ের রাত্রে চারদিকের সমস্ত ব্যাপারে ভুল ত্রুটি আবিষ্কার করে নিবারণের অস্বস্তি বোধ করবার অর্থটা ধীরে ধীরে সুকুমারী বুঝতে পারে। চোখের সামনে মানুষকে ভুল করতে দেখেও চুপ করে থাকাটা নিবারণের পক্ষে অস্বস্তিকর ব্যাপারই বটে। এখনও মাঝে মাঝে ওরকম অস্বস্তি বোধ তাকে করতে হয়। সৌভাগ্য অথবা দুর্ভাগ্যের কথা, নিজের বাড়িতে চুপ করে থাকবার প্রয়োজন বেশি হয় না বলেই অস্বস্তিটা তাকে বেশি ভোগ করতে হয় না। বাড়ির বাইরে পথে ঘাটে, আত্মীয় বন্ধুর বাড়িতে আর অফিসে সে কি করে সুকুমারী তা জানে না। সমস্ত বিষয়ে নিবারণ ব্যবস্থা দেয়, সমস্ত ব্যবস্থার সমালোচনা করে। ব্যাখ্যা তার মুখে লেগেই আছে। পিঁপড়ের লাইন বেঁধে চলবার কারণ থেকে সেজ অফিসের ছেলেটা অপদার্থ কেন পর্যন্ত তার অনেকগুলি নিয়ম এখন এ বাড়িতে চালু হয়েছে। তার প্রায় সবগুলি নিষেধই বাড়ির মানুষরা তার সামনে মেনে চলে। আগে যে তার মতামতের এতটা মর্যাদা ছিল না, বাড়ির কর্তা হওয়ার পর হয়েছে, এটুকু সুকুমারী সহজেই অনুমান করতে পারে। তবে কর্তা হয়ে নিবারণ যে নিয়মকানুনের বহর আর অবিচার অনাচারে বাড়িটাকে গারদখানা বানিয়ে তুলেছে তা নয়। মত মানানোর জন্য জোর জবরদস্তি নেই। তার মতের বিরুদ্ধে গেলেও সে রাগ করে না বা তার মতটা মেনে চললেও বিশেষ খুশি হয় না। মত প্রকাশ করতে পারলেই তার হলো। কঠোর সে শুধু তার অমতের বেলা। তার নিষেধ কেউ না মানলে সে রেগে আগুন হয়ে ওঠে, তা সে যত তুচ্ছ বিষয়েই নিষেধ হোক। কাঁচা টমেটো খাওয়া যে কত উপকারী আর কেন উপকারী সে কথা সে প্রায়ই বলে, কিন্তু সে ছাড়া বাড়ির কেউ কাঁচা টমেটো খায় না। খায় কি না খায় এটা সে খেয়াল করেও দেখে না, কিন্তু একবার যদি তার নজরে পড়ে যে কেউ একতলায় খালি পায়ে হাঁটছে, সঙ্গে সঙ্গে একেবারে কুরুক্ষেত্র বেঁধে যায়। চটি বা স্যান্ডেল পায়ে সকলের হাঁটার ব্যবস্থা সে দেয়নি, দিলে হয়তো সকলে মিলে একসঙ্গে স্যাঁতস্যাঁতে উঠোনে খালি পায়ে সারাদিন হাঁটলেও সে চেয়ে দেখত না। কিন্তু খালি পায়ে একতলায় হাঁটা সে নিষেধ করে দিয়েছে কিনা, তাই বিধবা পিসিকে পর্যন্ত খালি পায়ে হাঁটতে দেখলে সে গজগজ করে আর কাঠের সোল দেয়া নানা প্যাটার্নের কাপড়ের জুতো কিনে এনে জুতো পরানোর জন্য দুবেলা পিসির সঙ্গে ঝগড়া করে। পিসি বলে, নে থাম, জুতো পরিয়ে আমায় চিতেই তুলিস। নিবারণ বলে, ছেলে কি তোমার সাধে বিগড়েছে পিসিমা, তোমার স্বভাবের জন্য? পিসি তখন কাঁদতে আরম্ভ করে। দুটি অন্ন দেয় বলে এমনভাবে লাঞ্ছনা গঞ্জনা অপমান করা নিবারণের উচিত? যতই হোক সে তো তার বাপের বোন। বলতে বলতে ভাইয়ের জন্য পিসির শোক উথলিয়ে ওঠে। নিবারণ কিছু বললেই পিসির এরকম হয়। বাড়িতে একমাত্র পিসির সঙ্গেই নিবারণ এঁটে উঠতে পারে না। পিসির ছেলের নাম নিখিল, যেমন রোগা তেমনি লম্বা চেহারা। ছেলেটা সত্যই 1 নম্বরের শয়তান। এদিকে মা হয়তো তার ডাক ছেড়ে কাঁদছে, আর যুদ্ধে হার মেনে নিবারণ গজর গজর করছে। ভালো মানুষের মতো মুখ করে চোখ মিটমিট করতে করতে নিখিল প্রশ্ন করে, কাঁদলে মানুষের চোখ দিয়ে জল পড়ে কেন দাদা? সিঁড়ি দিয়ে ওপরে উঠবার উপক্রম করতে করতে সুকুমারী মুখ লাল করে থমকে দাঁড়ায়। ভাবে, উদ্ধত গোয়ার ছেলেটা এমন একটা খোঁচা দেওয়া ফাজলামিতে কি রাগটাই না জানি নিবারণ করবে, হয়তো দূর করে তাড়িয়ে দেবে বাড়ি থেকে। কিন্তু পরক্ষণেই নিবারণের ব্যাখ্যা তার কানে আসে। বাপের বাড়ির জন্য মন কেমন করে কাঁদায় একদিন তাকে যে ব্যাখ্যা শুনতে হয়েছিল। চেয়ে দেখতে পায় 2 হাত পিছনে দিয়ে সামনের দিকে একটু ঝুঁকে নিবারণ পায়চারি আরম্ভ করেছে। কিছুক্ষণ পরে উপরে গিয়ে নিবারণ নিজেই বলে, বড় বজ্জাত হয়েছে নিখিলটা, কি অপমান করলো আমায় দেখলে? অপমান জ্ঞান আছে তোমার? সুকুমারের বড় রাগ হয়েছিল। কি বললে?
বলে রাগ করে কাছে এসে নিবারণ অন্যমনা হয়ে যায়। এতক্ষণ সুকুমারীর মাথা নিচু করা ছিল। মুখ তুলে চাওয়া মাত্রই নিবারণ ব্যস্ত হয়ে বলে, তোমার জ্বর হয়েছে? না, জ্বর হতে যাবে কেন? হুম, তোমার নিশ্চয়ই জ্বর হয়েছে, এবেলা ভাত খেও না। স্নেহ করেই নিবারণ তাকে ভাত খেতে বারণ করে, চিন্তিত মুখে, সহানুভূতি ভরা কোমল গলায়। অন্য সময় হয়তো সুকুমারী গলে যেত, এখন ব্যঙ্গ করে জিজ্ঞাসা করে, কি করে জানলে আমার জ্বর হয়েছে? মুখ দেখে? নিবারণ গম্ভীর হয়ে যায়। আমি জানি। ছাই জানো তুমি, ছাই জানো তুমি। রাগটা হলে আমার মুখটা এরকম লাল দেখায়, সবারই দেখায়। থার্মোমিটার দিয়ে দেখো, এক ফোঁটা জ্বর যদি ওঠে। সব জ্বর থার্মোমিটারে ওঠে না। যাই হোক, এবেলা ভাত খেও না। ছুটির দিন, সকালবেলার ঘটনা। সবে চাটা খাওয়া হয়েছে, ভাত খেতে তখনও অনেক দেরি। তবু সুকুমারীর মনে হয় সে যেন কতকাল খায়নি। তখন খুব ঝাল ঝাল কোনো একটা তরকারি দিয়ে দুটি ভাত খেতে পারলে বড় ভালো হতো। এখনো দেহ মনে স্বামীর কত রাত্রের আদরের স্বাদ লেগে আছে। এর মধ্যে স্বামীর নিষেধ ভাঙার স্বাদ পাওয়ার জন্য এরকম ছটফটানি জাগার মতো রাগ হওয়া কি তার উচিত? ঠিক রাগ কিনা সুকুমারী বুঝে উঠতে পারে না। কেমন একটা ঝাঁঝালো বিষাদ। দিন আরম্ভ হওয়ার সঙ্গে অন্য দিনও তো সে এটা অনুভব করেছে, আজ তো নয় কেবল। এবেলা তাকে ভাত খেতে বারণ করে নিবারণ বাজারে গিয়েছে। সমস্ত বাজারটাই কিনে আনবে, কিন্তু একটি বেহিসেবি জিনিস কি তাতে থাকবে যা খেলে মানুষের ভিটামিন বাড়ে না, রক্ত মাংস হাড়ের পুষ্টি হয় না, তাপের উৎপাদন হয় না? খাওয়ার কথা ভাবলে নিছক জিভে জল আসে মাত্র। এমন কোনো বাজে জিনিস? সকালবেলা এখন সংসারের কত কাজ, ঘরে বসে থাকা তার উচিত নয় জানে, তবু ভাত খেতে বারণ করার রাগেই ঘরেই বসে থাকে সুকুমারী। বাজার আসার 5 মিনিট পরে আসে ছোট ননদ পল্টু। বিয়ের 1 বছরের মধ্যে পল্টুর সন্তান সম্ভাবনা ঘটেছে। পল্টুর ধারণা, এ জগতে এমন কেলেঙ্কারি আর কোনো মেয়ের অদৃষ্টে জোটেনি। দাদা যেন কি ছি বলে লজ্জায় প্রায় মূর্ছা গিয়ে সে বৌদিদির গায়ের উপর ঢলে পড়ার উপক্রম করে। এক গাদা কত কি সব কিনে এনে বলছে আমার জন্য এনেছে, আমার খেতে ভালো লাগবে। এ অবস্থায় নাকি আমাদের অরুচি হয়। চোখ বুজে থেকেই পল্টু এবার শিহরিত হয়ে ওঠে। সুকুমারী ভাবে, তবু তো এনেছে, তাই বা কম কি? কাজের ছলে বাজার দেখতে নিচে গিয়ে বাইরের ঘর থেকে নিবারণের গলা তার কানে ভেসে আসে। খবরের কাগজকে কেন্দ্র করে পাড়ার কয়েকজন ভদ্রলোকের কাছে রাজনীতির বক্তৃতা হচ্ছে। কথা শুনলে মনে হয় যেন সব তার কাছে অপগণ্ড শিশু। ভিতরের দিকের জানালার পর্দাটা একটু ফাঁক করে সুকুমারী একবার উকি মারে। মুচকি হাসি খুঁজে বের করবার জন্য সকলের মুখের দিকে তাকায়। সকলেই চা পানে ব্যস্ত। নিজেদের মধ্যে আলাপ আলোচনাও তাদের নির্বিবাদে চলছে। 1 বছরের মধ্যে ইউরোপের অবস্থা কি দাঁড়াবে ব্যাখ্যা করতে করতে নিবারণ যেন কেমন করে ভারতের প্রাচীন ইতিহাসে চলে এসেছে। কার একটা কথা কানে যাওয়াতে মুখের কথাটা শেষ না করেই বলে, আপনি ভুল করছেন সতীশবাবু, ও শেয়ার কি কিনতে আছে? 1 মাসের মধ্যেই অর্ধেক নেমে যাবে। তার চেয়ে যদি এখন নয়। এসব বিষয়ে নিবারণের সঙ্গে কেউ বিশেষ তর্ক করে না। ঝগড়া বাঁধবে খেলার সময়। আজ ছুটির দিন, তাস আর দাবার আড্ডা বসবেই। নিবারণ হয়তো তাস হাতে করে দাবার চাল বলে দিতে থাকবে। ঝগড়া শুনে মাঝে মাঝে ভয় হবে, এই বুঝি মারামারি বেঁধে গেল। কেন যে ওরা এখানে খেলতে আসে? কি ঠাকুর, এবার মাংস চড়াবো। বাইরের ঘরের ভেজানো দরজার কাছে ঠাকুর ইতস্তত করে, নাইবা ডাকলে নিজে চড়িয়ে দাও আজকে, চলো আমি দেখিয়ে দিচ্ছি। সে সাহস ঠাকুরের নাই। মাংস চড়ানোর সময় নিবারণ তাকে ডাকবার হুকুম দিয়ে রেখেছে, না ডাকলে কি রক্ষা রাখবে? শুনে সুকুমারীর মনে হয়, তবে তো বারণ না মেনে এবেলা মাংস দিয়ে সে দুটি ভাত খেলেও নিবারণ তাকে রক্ষা রাখবে না। এতক্ষণ পরে গভীর অভিমানে সুকুমারীর চোখে হঠাৎ জল এসে পড়ে। নতুন কিছুই আজ বাড়িতে ঘটেনি, তবু যেন সব সুকুমারীর কেমন খাপ ছাড়া অর্থহীন মনে হয়। বাড়ির সকলের কাজকর্ম, চলাফেরা, গল্পগুজব।
নিবারণের ভাগ্নি অর্গান বাজিয়ে গান ধরেছে। নিবারণ নিজেই তাকে গান শেখায়। সুকুমারী নিজেও ভালো গান জানে। ভাগ্নির ভুল সুর শুনতে শুনতে তার হতাশা মেটানো এমন একটা উৎকট কষ্ট হয়। রান্নাঘরের দাওয়ায় বসে নিবারণের মা একটি নাতিকে দুধ খাওয়াচ্ছিলেন। ভাড়ার ঘরের পাশের ছোট ঘরটিতে বাড়ির অন্য সব মেয়েরা চানাচুর খেতে খেতে গল্প করছে। ছেলেমেয়েরা হইচই করে খেলা করছে সারা বাড়িতে। এর মধ্যে কি খাপছাড়া, কি অর্থহীন! এত বড় একটা সংসারের দায়িত্ব যার ঘাড়ে, সেই লোকটা একটু খাপছাড়া বলে কি তার এরকম মনে হয়? সঙ্গ ভালো না লাগায়, করার মতো একটা বাজে কাজও তার হাতের কাছে না থাকায় সুকুমারী ঘরে গিয়ে ব্লাউজ সেলাই করতে বসে। ব্লাউজ দুটি নিবারণই ছেঁটে দিয়েছে। গলার ছাঁট দেখতে দেখতে সুকুমারী ভাবে, এ ব্লাউজ পরলে লোকে হাসবে না তো? বেলা প্রায় 3টের সময় সুকুমারীর দাদা পরমেশ আসলো। এই দাদাটির জন্য সুকুমারীর মনে যে কত গর্ব আছে বলবার নয়। পরমেশ খ্যাতনামা অধ্যাপক। এই বয়সেই কলেজের ছেলেদের জন্য 2খানা পর্যন্ত বই লিখে ফেলেছে। তার ডিগ্রিগুলি উচ্চারণ করবার সময় আহ্লাদে সুকুমারীর জিভ জড়িয়ে আসে। খানিকটা দুধ বার্লি গিলে সুকুমারী বিছানায় পড়েছিল। ততক্ষণে তার নিজেরই মনে সন্দেহ জন্মে গিয়েছে, থার্মোমিটারে ধরা পড়ে না এমন জ্বর হয়তো সত্য সত্যই তার হয়েছে। ঘরের পাশে একতলায় মস্ত খোলা ছাদ। তারই এক প্রান্তে এদিকের ঘরগুলির সঙ্গে কোনাকুনিভাবে আরেকটি ঘর তোলা হচ্ছে। নিবারণ গিয়ে মিস্ত্রিদের কাজ দেখিয়ে দিচ্ছিল, আর শুয়ে শুয়ে জানালা দিয়ে সুকুমারী তাই দেখছিল। পরমেশ সাড়া দিয়ে ঘরে ঢুকতেই সে খুশি হয়ে উঠে বসে বলল, এসো দাদা। তোর নাকি জ্বর হয়েছে? পরমেশ বসেই বলল, নিবারণ কই? সুকুমারী আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল। একজন মিস্ত্রি তখন কাজ বন্ধ করে নিবারণের সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছে। বোধহয় সর্দার মিস্ত্রি। ঘরের মধ্যে ভাই বোন মুখ চাওয়াচাই করে, আর ওদিকে সর্দার মিস্ত্রি বলে, আপনি যদি সব জানেন বাবু, তবে আর আমারে কাজ করতে ডেকেছেন কেন? সুকুমারী চাপা গলায় বলে, শিগগিরই ডাকো দাদা, এক্ষুনি হয়তো মেরে বসবে। নিবারণ কি করতো বলা যায় না। পরমেশের ডাক শুনে সে মুখ ফিরিয়ে চাইল। তারপর মিস্ত্রিকে বলল, তোমাদের আর কাজ করতে হবে না, নিচে যাও, তোমাদের পাওনা দিয়ে দিচ্ছি। বলে গট গট করে ঘরে চলে আসলো। তারপর কুশল প্রশ্নের অবসরও তাদের হয় না। শালা ভগ্নিপতিতে তর্ক শুরু হয়ে যায়। পরমেশ বলে, ওরা সব ছোট লোক, ওদের সঙ্গে কি ঝগড়া মারামারি করতে আছে? হে! নিবারণ আশ্চর্য হয়ে বলে, ছোট লোক? ছোট লোক হবে কেন ওরা? ওই তো দোষ আপনাদের, যারা খেটে খায় তাদের ছোট লোক বলে ধরে নেন। অকারণে খোঁচা খেয়ে পরমেশ একটু ছোটে বলে, ও, তোমার বুঝি ওসব মতবাদ আছে? কিন্তু তুমিও তো বাবু সামান্য একটা কথা সইতে না পেরে বেচারাদের তাড়িয়ে দিলে। নিবারণ একটু অবহেলার হাসি হেসে বলে, তাড়িয়ে দিলাম কি ওরা ছোট লোক বলে? ওইখানেই তো মুশকিল আপনাদের নিয়ে। বই পড়ে পড়ে সহজ বিচার বুদ্ধিও আপনাদের লোপ পেয়ে গেছে। ঘর তুলবো আমি যেরকম বলবো সেরকম ভাবে ওরা যদি কাজ না করে তাহলে চলবে কেন? তাই ওদের বিদায় করে দিলুম। ওরা ছোট লোক বলে নয়। আজ প্রথম নয়, আগেও কয়েকবার দুজনে তুমুল তর্ক হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত যা গড়িয়েছে প্রায় রাগারাগিতে। তর্কটা অবশ্য আরম্ভ করে নিবারণ বিজ্ঞানের কোনো একটা বিষয় সম্পূর্ণ নিজস্ব একটা অভিমত, প্রশ্ন বা সন্দেহের মধ্যে ব্যক্ত করে পরমেশের মুখ খুলে দেয়। প্রথমে পরমেশ পরম ধৈর্যের সঙ্গে তাকে বুঝাবার চেষ্টা করে। তারপর ধৈর্যহারা হয়ে চেষ্টা করে আত্মপক্ষ সমর্থনের। তারও পরে চটে গিয়ে আরম্ভ করে আক্রমণ। আজ নিবারণের খোঁচায় প্রথমেই তাকে চটে উঠতে দেখে সুকুমারী চট করে ঘরের বাইরে গিয়ে ডাকে, দাদা একবার শোনো, শিগগিরই শুনে যাও আগে। পরমেশ কাছে গেলে ফিস ফিস করে বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? ওর সঙ্গে তর্ক করো কেন? যাই বলুক হেসে উড়িয়ে দিতে পারো না? শুনে আজ পরমেশের হঠাৎ প্রথম খেয়াল হলো যে তাই তো বটে, নিবারণের সঙ্গে সে তর্ক করে কেন? নিবারণ ছেলে মানুষই করে বলে সেও ছেলে মানুষ হতে যায় কেন? তারপর দুজনে ঘরে ফিরে যায়। এ কথায় সে কথায় কিছুক্ষণ কেটে যায়।
কোথা থেকে এক টুকরো মেঘ এসে বাইরের রোদটুকু মুছে নিয়ে যায়। ভাষা আলগা মেঘ, একটু পরেই সরে যাবে। তখন নিবারণ বলে, আচ্ছা, আপনারা যে বলেন লাইটের চেয়ে স্পিড বেশি আর কোনো কিছুর হতে পারে না, তার কি প্রমাণ আছে? পরমেশ তাকায় সুকুমারীর মুখের দিকে। ঠোঁটের কোণে মৃদু একটু হাসি দেখা যায়। উদাসভাবে বলে, কে জানে। জবাব শুনে একটু থতমত খেয়ে নিবারণ খানিকক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, আমি বলছিলাম মানুষের স্পিড তো আরো বেশি হতে পারে। যাক ও কথা। আচ্ছা, গ্রহণের সময় দেখা গেছে তারার আলো সূর্যের পাশ দিয়ে আসবার সময় সূর্যের আকর্ষণে বেঁকে যায়। তাও আমি জানি না ভাই। ও, বলে নিবারণ এবার গম্ভীর হয়ে যায়। গাম্ভীর্য তার বজায় থাকে ততক্ষণ যতক্ষণে সুকুমারীর মুখ শুকিয়ে গিয়েছে এবং পরমেশ দারুণ অস্বস্তি বোধ করতে আরম্ভ করে ভাবছে তার রাগটা কমানোর জন্য কি বলা যায়। কিন্তু গাম্ভীর্য নিবারণের আপনা থেকেই উবে যায়। সহজভাবেই সে আবার কথাবার্তা আরম্ভ করে। আলগা মেঘটা উড়ে গিয়ে আবার চারদিকে রোদে ভরে যায়। সুকুমারীর মুখের বিষাদের ছায়াটা কিন্তু সরে যায় না। গম্ভীর হয়ে থাকাটা বেশি অপমানকর জেনেই কি নিবারণ গাম্ভীর্য ত্যাগ করল? আর সমস্ত বিষয়ে যেমন রাগ, দুঃখ, মান, অভিমানের বেলাতেও কি তেমনই জানাটা নিবারণের কাছে বড়? এত যে ভালোবাসে তাকে নিবারণ, তার মধ্যেও জানাজানির প্রাধান্য কতখানি কে জানে। সন্ধ্যার সময় পরমেশের সঙ্গে নিবারণও বেরিয়ে যায়। পরমেশ যায় বাড়ি ফিরে, নিবারণ যায় বেড়াতে। বেড়াতে গেলে নিবারণ ফিরে আসে 1 ঘন্টার মধ্যে। আজ 9টার সময় তাকে ফিরতে না দেখেও মনের ক্ষোভে সুকুমারীর মুখে জ্বালা ভরা একটা হাসি দেখা যায়। ক্ষুধায় তার পেটটা বড় বেশি জ্বলছিল বলেই বোধহয় ক্ষোভটা তার বেশি হয়। বাড়িতে সকলে অনেকবার খবর নিয়ে গিয়েছে, দুধ এনে খেতে সেধেছে। সুকুমারী খায়নি। পল্টু বসে অনেকক্ষণ গল্প করে গিয়েছে, রাত 9টা পর্যন্ত। একা হওয়া মাত্র ক্ষোভটা যেন এক লাফে মাথায় চড়ে গিয়েছে। আর কি সুকুমারীর জানতে বাকি আছে? এতকাল তাকে ভালোবাসার মধ্যে এত বৈচিত্র্য নিবারণ কি করে এনেছে? আর সব যেমন জানে বলে করে, ভালোবাসবার নিয়মকানুন জানে বলেই মেনে চলে। পুলটুর মতন অবস্থায় মেয়েদের অরুচি হয় জানে বলেই সে যেমন বিশেষ বিশেষ খাবার এনে দিয়েছে। ওর মধ্যে দয়া, মায়া, স্নেহ, মমতার প্রশ্ন কিছুই নাই। স্ত্রীর সঙ্গে কি করে ভাব করতে, স্ত্রীকে কি করে আদর যত্ন করতে হয় তাও তেমনই জানে বলেই তার সঙ্গে এভাবে ভাব করেছে, তাকে এত আদর যত্ন করেছে। নয়তো নিবারণের মতো মানুষের কাছে ওরকম রোমাঞ্চকর মধুর কথা ও ব্যবহার কে কল্পনা করতে পারে? প্রতিদিন রাত্রে ঘরে আসবার পর এতকাল তার যা জুটেছে, নিজের মনের জানাজানির প্রক্রিয়াকে সেও যে নিবারণের চেয়ে অনেক বেশি খাপছাড়াভাবে উদ্ভ্রান্ত করে দিচ্ছে, এটা অবশ্য তার খেয়াল হয় না। বেশ জোরের সঙ্গেই অনেক কিছুর জানা চলতে থাকে, একেবারে নিঃসন্দেহ হয়ে মানে। রাত্রে নিবারণকে একেবারে নতুন মানুষ মনে হতো কেন? তার কারণটা, বাপের বাড়িতে যে রাত্রিগুলি নিঃসঙ্গ কেটেছে সেগুলি ছাড়া প্রত্যেকটি রাত্রি আজ দুপুরেও তার কাছে রোমাঞ্চ ও শিহরণে ভরা ছিল। এখন সব ভোঁতা হয়ে গিয়েছে, সব ফাঁকি নিবারণের, শুধু নিয়ম পালন। আজ একটু রাগ হয়েছে, তাই নিয়ম মাফিক স্ত্রীকে স্নেহ করার ইচ্ছাটাও উবে গিয়েছিল। পরমেশের উপর থেকে রাগটা চলে গেল 2-4 মিনিটের মধ্যেই, কিন্তু অসুস্থা উপবাসী বউকে আর ক্ষমা করতে পারল না। কি করে করবে? যেখানে দরদ আন্তরিক নয় সেখানে সুবিচারের প্রেরণা আসবে কোথা থেকে? বিবাহের আগে এরকম বিশ্লেষণের ক্ষমতা সুকুমারীর ছিল না। কোনো মানুষের মাথার মধ্যে যে নিজের পছন্দ মতো সিদ্ধান্ত দাঁড় করানোর জন্য দৈনন্দিন জীবনের রাশি রাশি জ্ঞান ও অভিজ্ঞতার আবর্জনা থেকে যুক্তিরূপী প্রয়োজনীয় টুকরোগুলিকে শুধু বেছে নেওয়ার এমন একটা প্রক্রিয়া চলতে পারে, এ কথা কল্পনা করার ক্ষমতাও ছিল না। এখন সে যেন খানিক বুঝতে পারে এ ধরনের চিন্তাকে প্রশ্রয় দেওয়া তার পক্ষে উচিত হচ্ছে না। এসব ছেলে মানুষই কল্পনা মাত্র। এরকম জ্বালা ভরা দুঃখ ভোগ করার কোনো কারণ ঘটেনি।
তবু অন্ধকার ঘরে ছটফট করতে করতে না ভেবে সে পারে না যে হায়, যে স্বামী উঠতে বসতে চলতে ফিরতে বলে এই করা উচিত আর ওই করা উচিত নয়, যে ক্রিম মাখতে দেয় না, অকারণে উপোস করিয়ে রাখে, আর এরকম বিনা দোষে রাগ করে বাড়ি ফিরতে দেরি করে, তার সঙ্গে জীবন কাটাবে কি করে? 10টার পরে অন্ধকার ঘরে ঢুকে নিবারণ আলো জ্বালে। সুকুমারী চোখ বুজে ঘুমের ভান করে পড়ে থাকে, আর চোখের পাতা একটু ফাঁক করে চুপি চুপি নিবারণ কি করে দেখবার চেষ্টা করে রামধনু রং দেখে বসে। চোখে একটু জল জমেছে, চোখ মেলে হয়তো সব স্পষ্ট হয়ে যাবে। চোখের পাতা একটুখানি ফাঁক করে কিছু দেখা সম্ভব নয়, অন্তত চোখ না মুছে। জামাকাপড় ছেড়ে নিবারণ হাত মুখ ধুতে বেরিয়ে যায়। সুকুমারী তাড়াতাড়ি চোখ দুটি মুছে ফেলে বটে, কিন্তু এবার আরো বেশি জল এসে পড়ে। জানে নিবারণের মতো সব না জানুক, এটুকু সে জানে যে নিবারণ আর কোনোদিন তার সঙ্গে ভালো করে কথা বলবে না। নিবারণ ঘরে ফিরে আসে। খানিকক্ষণ তার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তারপর প্রায় কানের কাছে অতি মৃদু স্বরে তার প্রশ্ন শুনতে পায়, কাঁদছ কেন? সুকুমারীর সর্বাঙ্গ শিহরিত হয়ে ওঠে। এক মুহূর্তে তার এতক্ষণের সমস্ত জানা যেন বাতিল হয়ে যায়। চোখে একটু জল দেখবা মাত্র রাগ কমে গিয়েছে। দাদাকে পরামর্শ দিয়ে অপমান করানোর মতো অমার্জনীয় অপরাধের জন্য যে রাগ হয়েছিল, এমন গভীর মায়া তার জন্য তার স্বামীর, আর সে এতক্ষণ সন্দেহ করেই মরছিল কিছুই তার আন্তরিক নয়। চোখের পলকে উঠে সুকুমারী নিবারণের পা চেপে ধরে, আমায় মাফ করো, আমি বড্ড অন্যায় করেছি। নিবারণ অবশ্য তখন তাকে বুকে তুলে নেয়। তোমার জ্বর তো বেড়েছে দেখছি। জ্বর বেড়েছে? গা গরম হয়েছে আমার। বেশ গরম হয়েছে, দাঁড়াও একবার থার্মোমিটার দিয়ে দেখি। থার্মোমিটারে দেখা যায় সত্যি সুকুমারীর জ্বর হয়েছে, প্রায় 100-র কাছাকাছি। থার্মোমিটারটি রেখে এসে নিবারণ সুকুমারীর গায়ে আদর করে হাত বুলিয়ে দিতে থাকে। সুকুমারী আরামে চোখ বোঝে। নিবারণ বলে, আমার সত্যিই রাগ হয়েছিল, রাগ করে থাকতে পারলাম না কেন জানো? সুকুমারী নীরবে মাথাটা একটু কাত করে, মনে মনে বলে, জানি, আমায় ভালোবাসো বলে। আবার প্রায় কানের কাছে মুখ লাগিয়ে অতি মৃদু স্বরে নিবারণ বলে, আজ জানতে পারলাম কিনা তোমার খোকা হবে। জানা মাত্র সব রাগ কেমন জল হয়ে গেল। ধীরে ধীরে চোখ মেলে সুকুমারী বিস্ফারিত চোখে স্বামীর মুখের দিকে চেয়ে থাকে। জানা মাত্র সব রাগ জল হয়ে গেল, এই তবে নিবারণের ক্ষমা করবার কারণ? যে খোকার মা হবে তার গুরুতর অপরাধও ক্ষমা করতে হয়? গায়ের চামড়া বড় চড়চড় করতে থাকে সুকুমারীর। যেখানে যেখানে নিবারণের হাত বোলানোয় এতক্ষণ আরামের সীমা ছিল না, পেটটা জ্বালা করতে থাকে, মুখটা তিতা লাগে, মাথাটা ঘুরতে থাকে। হঠাৎ সে করে কি, নিবারণকে দুহাতে ঠেলে দিয়ে ছুটে খোলা ছাদে চলে যায়। ক্ষীণ চাঁদের আলোয় মিস্ত্রিরা ঘরের যে গাঁথনি আরম্ভ করেছিল অস্পষ্ট হলেও দেখা যাচ্ছিল। তবু সেই হাতখানেক উঁচু গাঁথনিতে হোঁচট খেয়ে সুকুমারী দড়াম করে পড়ে যায়।